হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট একক অভিক্ষা যেটা, সেটার জন্য কিন্তু একটা সাজেশন ক্লাস। বিষয়টা দেখতে পাচ্ছ বাংলা। এই সাজেশনটা আমি কিন্তু একটু প্রশ্নপত্রের সেট আকারে শেয়ার করব। তোমরা যদি চাও তোমরা সেই প্রশ্নপত্রটা দেখে প্রথমে নিজেরা পরীক্ষা দিয়ে নিতে পারো এবং তারপরে কিন্তু ক্লাসটা দেখে মিলিয়ে নিতে পারো, বা এই সাজেশনের যে প্রশ্নগুলো সেগুলোও তোমরা তোমাদের বইতে মার্ক করে নিতে পারো, বা আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো দেখেও কিন্তু তোমরা পড়ে নিতে পারো। ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একবার সিলেবাসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। যেখানে গদ্য কী থাকছে দেখে নাও, পদ্য বা কবিতা কী রয়েছে সেগুলোও এখানে দেখতে পাচ্ছ। মাকু থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা থাকবে এবং ব্যাকরণে কিন্তু বাংলা ভাষার শব্দ থাকবে। তারপরে দেখো রয়েছে এখানে নাম্বার বিভাজনটা, অর্থাৎ গদ্য, কবিতা, ব্যাকরণ এবং সহায়ক পাঠ বা মাকু থেকে কতটা নাম্বার বা কত কত নাম্বার আসতে পারে এবং কত মার্কসের প্রশ্ন হতে পারে সেটা এখানে দেওয়া রয়েছে। সেটা আমি আর দেখালাম না বা মুখে বললাম না, তোমরা একটু দেখে নিও। এরপরে দেখো শুরু হচ্ছে বাংলা প্রশ্নপত্র, যেটার মান হচ্ছে 15 রয়েছে, এবং এই প্রশ্নপত্রটা দেখে তোমরা নিজেরা পরীক্ষা দিয়েও নিতে পারো এবং তারপরে কিন্তু এই ক্লাসটা দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো বা এই ক্লাসের অ্যান্সারগুলো মুখস্থ করে নিতে পারো। তো প্রথমেই দেখবে রয়েছে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেখানে তোমাদের 4টেই করতে হবে। এরপরে রয়েছে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে 7টা প্রশ্ন তোমাদের করতে হবে। আমি একটা এক্সট্রা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, 8টা প্রশ্ন দেওয়া রয়েছে। আর তারপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে 2টো প্রশ্নের মান রয়েছে, যেটার প্রতিটার মান হচ্ছে 2। এবারে আমরা দেখে নেব যে এর উত্তরগুলো কি ছিল। প্রথম প্রশ্ন, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি নাকি প্রকৃতির ছবি। উত্তর হয়ে যাবে প্রতিকৃতি। নেক্সট হচ্ছে পাখি সব করে রব রাত্রি পোহাইল কবিতাটির রচয়িতা আশরাফ সিদ্দিকী, বিদ্যাসাগর নাকি মদন মোহন তর্কালঙ্কার। সঠিক উত্তরটি হলো মদন মোহন তর্কালঙ্কার। নেক্সট হচ্ছে একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ হলো জ্যোৎস্না, বদ্যি নাকি ঠাকুর। সঠিক উত্তরটি হবে বদ্যি। এরপরে রয়েছে মাটি শব্দটি কি ধরনের শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ নাকি খাঁটি দেশি শব্দ। এর সঠিক উত্তরটা হয়ে যাবে তদ্ভব শব্দ। তোমরা যারা এই প্রশ্নপত্র সেটা দেখে পরীক্ষা দেবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই 15 মার্কসের মধ্যে কত মার্কস পেলে। এরপরে দেখো রয়েছে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে মিনার ও মিনারের বা মিনারিকার মধ্যে পার্থক্য কোথায়। মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য চূড়ার উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ মিনারের চেয়ে অনেক ছোট হয়। পরের প্রশ্ন হচ্ছে সংকর শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর জাতির শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে যেসব নতুন শব্দ গঠিত হয়েছে তাদের মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে। যেমন কি তদ্ভব আর তৎসম শব্দের যোগে হয়েছে কাজল, লতা, আলো, পাথার। তৎসম আর বিদেশি শব্দের সঙ্গে হয়েছে জল, হাওয়া। এরপরে হচ্ছে পানুয়াকে, এটা কিন্তু মাকুর প্রশ্ন। পানুয়া হচ্ছে তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম হচ্ছে পানুয়া। এরপরে হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ সহ লেখো। তদ শব্দের অর্থ তার আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে বা বলা হয়। যেমন কি ভক্ত থেকে ভদ্র, তারপরে ভাত, ঘাত থেকে ঘা, তারপরে ঘা। এখানে তোমরা যদি চাও তোমরা কিন্তু এই সুতরাংয়ের পরের যে অংশটুকু রয়েছে সেইটুকুও পরীক্ষায় লিখতে পারো, তাহলেও কিন্তু হবে। আমি এটা আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি আরেকটু সুন্দর করে অ্যান্সারটা কিন্তু শেয়ার করেছি। এরপরে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন। ভালো কর্মের জন্য যে মানুষকে মৃত্যুর পরও লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে, স্মরণ করে, সেই মানুষই নরকুলে ধন্য হন। নেক্সট, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উচ্চারণ সংক্ষেপের প্রয়োজনে পদ সমষ্টির কেবল আদ্যক্ষরগুলোকে নিয়ে যখন শব্দ তৈরি হয় তখন সেই রকম শব্দগুলোকে বলে মুন্ডমাল শব্দ। ইংরাজিতে এর পারিভাষিক নাম হচ্ছে অ্যাব্রিভিয়েশন। যেমন কি ভিআইপি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পারসন। নেক্সট কোশ্চেন হচ্ছে সোনাদের বাড়ি থেকে কালিয়ার বন অবধি যাবার পথের বিবরণ দাও। সোনাদের বাড়ির গলি পেরিয়ে বড় রাস্তা, তারপর গির্জা, তারপর গোরস্থান। এই গোরস্থানের শেষে শুনশুনের মাঠ। সেই শুনশুনের মাঠ পেরোলে তবেই কালিয়ার বন। নেক্সট হচ্ছে মাকু কি কি করতে পারে। মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়,
রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালাতে পারে। আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই ক্লাসে বা করছি, প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও পরীক্ষার আগে দেখে নিও। এরপরে রয়েছে দেখো 2 নম্বর 3 দাগের যে প্রশ্ন হচ্ছে কি কি দিয়ে রামকিঙ্করের রঙের, এখানে একটু দাগ নাম্বারটা ভুল হয়ে গেছে, এটা 3.1 হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার ছাঁচা ভুষো কালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। আর পরের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন? জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। তাহলে আজকের এই সাজেশন ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে ফেলো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে আমাকে মেল করো পিডিএফটা পাওয়ার জন্য। সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে, কম্পোজ মেলে নিজেদের নামটা লিখবে। প্রয়োজনে গার্জিয়ানের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠালেই কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।